সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজ আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 13তম অধ্যায়ের সসীম ধারা বিষয়ে। সসীম ধারায় আজ আমি আলোচনা করব অনুক্রম কী, ধারা বলতে কী বোঝায়, সমান্তর ধারা কী এবং গুণোত্তর ধারা কী। এর পাশাপাশি থাকবে সমান্তর ধারার যে কোনো পদ এবং যে কোনো পদের সমষ্টি নির্ণয়, গুণোত্তর ধারার যে কোনো পদ এবং যে কোনো পদের সমষ্টি নির্ণয় বিষয়ে আমি বেসিক আলোচনা করব। তো তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকো, কারণ সবগুলো বিষয় খুবই ইম্পর্ট্যান্ট। যেহেতু এই চ্যাপ্টার থেকে নবম, দশম এবং এসএসসি পরীক্ষায় প্রায় সময়ই প্রশ্ন এসে থাকে, এজন্য এই চ্যাপ্টারটি যদি তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে শেষ করতে পারো, তাহলে তোমরা যে কোনো পরীক্ষায় 10 নাম্বার খুব ইজিলি আনসার করতে পারবা। এজন্য এই চ্যাপ্টারের প্রত্যেকটা বেসিক বিষয় ভালোভাবে বোঝা খুবই জরুরি। তো আমি আশা করব তোমরা সম্পূর্ণ ভিডিও যদি শেষ পর্যন্ত দেখো, তাহলে সবগুলা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, এবং ক্লিয়ার হয়ে গেলে তোমরা নিজেরাই যে কোনো প্রশ্নের উত্তর সমাধান করতে পারবে ইনশাল্লাহ। তাহলে চলো শুরু করি। প্রথমেই আমরা আসি অনুক্রম কী। অনুক্রম জিনিসটা আসলে আমরা যে অষ্টম শ্রেণীতে একটা প্রথম অধ্যায় যেটা পড়েছিলাম, প্যাটার্নের সাথে অনেকটাই রিলেটেড। অর্থাৎ প্যাটার্ন বলতে আমরা কি বুঝি? প্যাটার্ন মানে হচ্ছে যে যদি কোনো কিছু এমনভাবে সজ্জিত থাকে যে একটার সাথে আরেকটার একটা রিলেশন থাকে বা সম্পর্ক থাকে, তখন সেটাই হচ্ছে প্যাটার্ন। অর্থাৎ প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এরকমভাবে যদি বিন্যস্ত করা থাকে যে প্রত্যেকটার মধ্যে একটা সুনির্দিষ্ট পার্থক্য বিদ্যমান থাকে বা একটা নির্দিষ্ট সম্পর্ক, নির্দিষ্ট সূত্র মেনে যদি বিষয়গুলোকে সাজানো হয়, তখন সেটাকে আমরা বলি প্যাটার্ন। অনুক্রমটা হচ্ছে এরকমই, যদি কতগুলো পদকে এমনভাবে ধারাবাহিকভাবে বিন্যস্ত করা হয় যে তাদের মধ্যে একটা সুনির্দিষ্ট সম্পর্ক বিদ্যমান থাকে, তাহলে সেই পদগুলোকে একসাথে আমরা বলি অনুক্রম। যেমন মনে করো তোমাদের ক্লাসের যতগুলো শিক্ষার্থী আছে সবগুলাকে কিন্তু আমরা একটা ধারাবাহিকভাবে বিন্যস্ত করা হয়। যেমন 1 নম্বর স্টুডেন্ট, 2 নম্বর স্টুডেন্ট, অর্থাৎ পরীক্ষার মাধ্যমে কিন্তু এখানে একটা অনুক্রম বা ধারাবাহিকতা বজায় রেখে তখন রুল দেওয়া হয়। এখানে প্রথম স্টুডেন্ট, দ্বিতীয় স্টুডেন্ট, তৃতীয় স্টুডেন্ট এরকম একটা ধারাবাহিকতা থাকে। অনুরূপভাবে আমরা যদি কোনো কিছু এরকম করে সাজাই যে প্রত্যেকটার একটা সুনির্দিষ্ট সম্পর্ক বিদ্যমান থাকে, তাহলে সেটাই হচ্ছে অনুক্রম, বা আমরা পরবর্তীতে এই অনুক্রমটাকেই আমরা ধারায় রূপান্তর করব। যেমন মনে করো আমরা যে বংশগতির একটা ধারা বা অনুক্রম আমরা বলতে পারি যে প্রথমে দাদা, দাদার পরে আসে বাবা, বাবার পরে আসে সন্তান, সন্ততি, এরপরে আসে নাতি নাতনি। অর্থাৎ এই যে মাঝখানে একটা সম্পর্ক বিদ্যমান থাকে, এটাই হচ্ছে অনুক্রম। যেমন আমরা লিখতে পারি এখানে 1, 2, 3, 4, এগুলো হচ্ছে এক একটা পদ বা এক একটা সংখ্যা আমরা বলতে পারি। এখন এটাকে যদি আমরা দ্বিগুণ করি, প্রত্যেকটা পদকে যদি দ্বিগুণ করি, তাহলে কি পাই? এখানে 1কে দ্বিগুণ করলে পাই 2, 2কে দ্বিগুণ করলে পাই 4, 3কে দ্বিগুণ করলে পাই 6, 4কে দ্বিগুণ করলে কি পাই? 8 পাই। তাহলে দেখো এখানে প্রত্যেকটা পদেরই কিন্তু একটা সুনির্দিষ্ট নিয়ম মেনে এই পদগুলো আমরা পাচ্ছি। প্রত্যেকটা পদের ক্ষেত্রেই এখানে এটা যদি n হয়, সবগুলাকে যদি আমরা n ধরি, তাহলে এগুলা হচ্ছে 2n। nকে দ্বিগুণ করার পরেই আমরা 2n পাচ্ছি। অর্থাৎ আমাদের প্রথম পদের বেলা হচ্ছে 2, পরের পদের বেলা হচ্ছে 4। এখানে কিন্তু একটা মাঝখানে পার্থক্যটা 2 পাওয়া গেল। 4, 6 মাঝখানে পার্থক্য কত পাওয়া গেল? 2। 6 এবং 8 মাঝখানে পার্থক্য কত? 2। প্রত্যেকটা পদের বেলায় দেখো মাঝখানে পার্থক্য 2 বিদ্যমান আছে। সুতরাং আমরা বলতে পারি যে এদের মধ্যে একটা সুনির্দিষ্ট সম্পর্ক বিদ্যমান। সুতরাং এটা হচ্ছে একটা অনুক্রম। আমরা কিন্তু এখান থেকে ইজিলি বলতে পারবো যে পরের পদটা কত হবে, 8-এর সাথে আরও 2 যোগ হবে, তখন হয়ে যাবে 10। অথবা 5 লিখলে, n = 5 লিখলে 5কে দ্বিগুণ করলে আমরা 10 পেয়ে যাব। এখানে একটা সম্পর্ক পাওয়া যাচ্ছে। এছাড়াও এদের মধ্যে আরেকটা সম্পর্ক আছে, সেটা কি বলতে পারবা তোমরা? এদের মধ্যে একটা কমন বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে এরা সবাই হচ্ছে জোড় সংখ্যা। দেখো এখানে হচ্ছে 2, 4, 6, 8, 10, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যাই এখানে জোড় সংখ্যা। তো আমরা যদি জোড় সংখ্যা হিসাব করে করে যাই, তাহলে কিন্তু বলতে পারবো যে পরবর্তী সংখ্যাটা হবে
12। এভাবে আমরা এটাকে যদি একটা অনুক্রম ধরি তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পদের মধ্যে একটা সুনির্দিষ্ট সম্পর্ক আছে, আর সেই সম্পর্কটা আমরা বলতে পারি 2n। অর্থাৎ এই সম্পর্ক দ্বারা আমরা এখন যে কোনো পদ বের করতে পারবো। আমাদেরকে যদি বলে এখানে n মানে হচ্ছে পদ, n মানে হচ্ছে পদ সংখ্যা, মানে কততম পদ। মনে করো এখানে প্রথম পদ, তাহলে n এর মান হবে 1। n এর মান যদি আমরা 1 বসাই তাহলে হবে 2 × 1 সমান কত হয় 2। যদি বলে যে দ্বিতীয় পদ যদি বলে তাহলে আমাদের এখানে n এর মান হবে 2, তাহলে 2 × 2 সমান কত হয় 4। যদি বলে পঞ্চম পদ তাহলে n এর মান হবে 5, 5 × 2 = হবে 10। এখন যদি আমাদেরকে বলে যে নির্ণয় করো 50তম পদ, তাহলে আমরা কি করব, n এর পরিবর্তে বসাবো 50, এর সাথে 2 গুণ করলে হবে 100। তাহলে আমরা এই সূত্র দ্বারা বলতে পারছি যে এখানে যে কোনো পদ কত হবে। যেমন 100তম পদ হবে 100 × 2 = 200। এটাই হচ্ছে একটা অনুক্রম। তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার যে অনুক্রম কি, যদি কতগুলো পদ এমনভাবে, মানে যদি কতগুলো পদ ধারাবাহিকভাবে বিন্যস্ত করা থাকে এবং প্রত্যেকটি পদের মধ্যে একটি সুনির্দিষ্ট সম্পর্ক বিদ্যমান থাকে, তাহলে তাকে বলা হয় অনুক্রম। ঠিক আছে, আমাদের এখানে এটা হচ্ছে একটা অনুক্রম। এখানে প্রত্যেকটা পদকে আমরা পাই পদ সংখ্যার সাথে 2 গুণ করে। অর্থাৎ পদ সংখ্যা যদি প্রথম কততম পদ তার সাথে 2 গুণ করলেই আমরা ওই পদের মান পেয়ে যাই। যেমন তৃতীয় পদের মান কত, 3 × 2 = 6। এই হচ্ছে আমাদের অনুক্রম। এখন এই অনুক্রমটার মাঝখানে যদি প্লাস অথবা মাইনাস চিহ্ন দ্বারা আলাদা করা হয় বা সম্পর্কিত করা হয়, প্রত্যেকটা পদের মাঝখানে যদি আমরা প্লাস চিহ্ন দিই তাহলে সেটা হয়ে যাবে দ্বারা। যেমন আমাদের এখানে অনুক্রমটা হচ্ছে 2, 4, 6, 8, 10। 2, 4, 6, 8, 10 এটা ছিল আমাদের অনুক্রম। এখন যদি এটার মাঝখানে আমি যোগ চিহ্ন দ্বারা একত্রিত করি তাহলে এটা হয়ে যাবে দ্বারা। অর্থাৎ দ্বারার মাঝখানে যোগ অথবা বিয়োগ চিহ্ন থাকে। আবার এটাকে আমরা এভাবেও লিখতে পারি 2, -4, -6, -8, -10। এটা একটা দ্বারা। দ্বারাও অনুক্রম থেকেই মূলত আমরা দ্বারা পাই, তবে দ্বারার মাঝখানে যোগ অথবা বিয়োগ চিহ্ন দ্বারা প্রত্যেকটার সাথে একটা কানেকশন থাকে। আর এই দেখো এখানে দ্বারাটির পদ সংখ্যা আমাদের এখানে নির্দিষ্ট করা আছে, 2 + 4 + 6 + 8 + 10। সুতরাং যেহেতু পদ সংখ্যা নির্দিষ্ট, সুতরাং আমরা বলতে পারি যে এই দ্বারাটি হচ্ছে সসীম দ্বারা। অর্থাৎ যদি কোনো দ্বারার পদ সংখ্যা নির্দিষ্ট থাকে তাহলে সেটা হবে সসীম দ্বারা। আর যদি কোনো দ্বারার পদ সংখ্যা নির্দিষ্ট না থাকে, অর্থাৎ অসীম আনলিমিটেড, যত ইচ্ছা তত দ্বারা নেও, কোনো সমস্যা নেই। অর্থাৎ এখানে বলে দেওয়া নাই যে তোমাকে এতটা পদ নিতে হবে, অর্থাৎ যত ইচ্ছা তত পদ নেওয়া যাবে এবং এই পদগুলার মান নির্দিষ্ট না, অনির্দিষ্ট সংখ্যক পদ। সুতরাং এই দ্বারা হবে অসীম দ্বারা। তাহলে আমরা এখানে দ্বারাকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সসীম দ্বারা, মানে পদ সংখ্যার উপর ভিত্তি করে দ্বারাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সসীম দ্বারা আর একটা হচ্ছে অসীম দ্বারা। দ্বারা হচ্ছে 2 ধরনের, পদ সংখ্যার উপর ভিত্তি করে। একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম। যে দ্বারার পদ সংখ্যা গুণে হিসাব করা যায়, অর্থাৎ নির্দিষ্ট, তাকে বলা হয় সসীম দ্বারা। আর যদি কোনো দ্বারার পদ সংখ্যা এরকম হয় যে গুণে শেষ করা যাবে না, অনির্দিষ্ট, উল্লেখ করা নেই, সেটা হবে অসীম দ্বারা। যেমন এই দ্বারার পদ সংখ্যা নির্দিষ্ট, এখানে মোট কয়টা পদ আছে, 1, 2, 3, 4, 5। সুতরাং এই দ্বারাকে আমরা বলবো সসীম দ্বারা। কিন্তু যদি এরকম দেওয়া থাকে যে ডট ডট দিয়ে দেওয়া আছে, অর্থাৎ এখানে পদ সংখ্যা নির্দিষ্ট করা নেই, অনির্দিষ্ট, কতটা আছে সেটা আমাদের জানা নেই, তাহলে এই দ্বারাটি হবে অসীম দ্বারা। আবার দ্বারার প্রকৃতি অনুসারে, বৈশিষ্ট্য অনুসারে আমরা দ্বারাকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সমান্তর দ্বারা আর একটা হচ্ছে গুণোত্তর দ্বারা।
প্রকৃতি অনুসারে দ্বারাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সমান্তর আর একটা হচ্ছে গুণোত্তর। প্রকৃতি অনুসারে আমরা দ্বারাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে সমান্তর দ্বারা আর একটা হচ্ছে গুণোত্তর দ্বারা। এখন প্রশ্ন হচ্ছে যে সমান্তর দ্বারা কি? সমান্তর কথাটা নিজে যদি আমরা একটু চিন্তা করি তাহলে কিন্তু উত্তরটা পেয়ে যাই। সমান্তর শব্দটাকে বাংলেই আমরা এর উত্তর পেয়ে যাব যে আসলে সমান্তর দ্বারা কি। সমান্তর মানে কি? সমান যুগ অন্তর মানে হচ্ছে সমান্তর। এটা সন্ধি বিচ্ছেদ করলেই আমরা পাই সমান যুগ অন্তর মানে হচ্ছে সমান্তর। এই সমান মানে তো আমরা জানি যে সমান অর্থাৎ উঁচু নিচু নয় বা কম বেশ নয়, অর্থাৎ যা আছে এখানে তা আছে ওইখানে, এটা হচ্ছে সমান। আর অন্তর মানে কি? অন্তর মানে কি? অন্তর মানে আমাদের এই কলিজা ভিতরের যে অন্তর সেটা না। এই অন্তর মানে হচ্ছে পার্থক্য। গণিতের ভাষায় অন্তর মানে হচ্ছে পার্থক্য বা বিয়োগফল। যদি কোনো দ্বারায় পাশাপাশি দুইটি পদের বিয়োগফল বা পার্থক্য সর্বদা সমান থাকে তাহলে সেই দ্বারাকে বলা হয় সমান্তর দ্বারা। যদি কোনো দ্বারার পাশাপাশি দুটি পদের অন্তর বা বিয়োগফল বা পার্থক্য সর্বদা সমান থাকে তাহলে সেই দ্বারার নাম হচ্ছে সমান্তর দ্বারা। বোঝা গেছে বিষয়টা? তাহলে আমাদের এখানে যে দ্বারাটা দেওয়া আছে 2, 4, 6, 8, 10, দেখো দ্বারাটার ক্ষেত্রে প্রত্যেকটা পদের অন্তর বা বিয়োগফল 2। 4 থেকে 2 বিয়োগ করলে থাকে 2, 6 থেকে 4 বিয়োগ করলে থাকে 2, 8 থেকে 6 বিয়োগ করলে থাকে 2, 10 থেকে 8 বিয়োগ করলে 2, অর্থাৎ প্রত্যেকবারই কিন্তু পার্থক্যটা হচ্ছে 2। সুতরাং আমরা বলতে পারি যে এটি একটি সমান্তর দ্বারা। কিন্তু যদি দ্বারাটা এরকম হয় যে 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস দিয়ে বললাম যে আরও অনেক কিছু দ্বারা আছে, আরও অনেক কিছু পদ আছে, তাহলে এই দ্বারাটা কি ধরনের দ্বারা? এখানে প্রথম পদ হচ্ছে 2, পরের পদ হচ্ছে 4, মাঝখানে পার্থক্য 2, এখানে দুইটার পার্থক্য 2, 4 আর 8-এর পার্থক্য 4, 8 আর 16-এর পার্থক্য 8। পার্থক্য কি সব জায়গায় সমান হইল? না, এখানে তো কোনো পার্থক্য সমান নাই, তাহলে তো এটা কোনো সমান্তর দ্বারা হবে না। তাহলে দেখি এখানে কি সমান আছে? এখানে দুইটা পদের বিয়োগফল সমান আছে, দুইটা পদের গুণফল সমান আছে। দেখো এই 4-কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 4 ভাগ 2 ইকুয়াল টু 2। আবার 8-কে 4 দ্বারা ভাগ করলে হয় 2। আবার এই 16-কে 8 দ্বারা ভাগ করলে হয় 2। প্রত্যেকবার আমাদের ভাগফল আসছে 2। সুতরাং আমরা বলতে পারি যে দ্বিতীয় পদকে প্রথম পদ মানে পরবর্তী পদকে এর আগের পদ দ্বারা ভাগ করলে ভাগফল সর্বদা সমান থাকে। অর্থাৎ যদি কোনো দ্বারার পদগুলো এরকম থাকে, আমরা যদি গুণোত্তর শব্দটাকে ভাঙি তাহলে কি পাই? গুণ যুগ উত্তর সমান হচ্ছে গুণোত্তর। গুণ মানে কি? গুণ মানে হচ্ছে মানে একটা সংখ্যার সাথে অন্য একটা সংখ্যা গুণ করা, মানে ওই সংখ্যাটা বারবার পরবর্তী সংখ্যার সাথে যদি গুণ করি তাহলে এটা হচ্ছে গুণ। আর উত্তর, উত্তর মানে কি? উত্তর মানে অনেক কিছুই আছে, যেমন উত্তর, প্রশ্নের উত্তর বললাম, তাহলে তো তোমরা যে খাতায় লিখে দিয়ে আসো বা মুখে যেটা বলো মানে প্রশ্নের বিপরীতে যেটা বলা হয় সেটা হচ্ছে উত্তর। আর আরেকটা উত্তর আছে সেটা হচ্ছে উত্তর দিক। কিন্তু এই উত্তর মানে সেই উত্তর নয়। উত্তর মানে হচ্ছে পরবর্তী, উত্তরসূরি মানে হচ্ছে তোমার পরে যারা আছে তারা সবাই হচ্ছে তোমার উত্তরসূরি। তো এখানে গণিতের বেলায় উত্তর মানে হচ্ছে পরেরটা, অর্থাৎ গুণোত্তর মানে হচ্ছে পরের পদ। যদি কোনো সংখ্যার সাথে আরেকটা সংখ্যা গুণ করে পরের পদ পাওয়া যায় তাহলে সেটা হবে গুণোত্তর দ্বারা। যেমন আমাদের প্রথম পদ হচ্ছে 2, এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে পাবো দ্বিতীয় পদ। দ্বিতীয় পদের মান কত হয়? 2 গুণ করলে 4। এর সাথে যদি আবার আমি 2 গুণ করি তাহলে পাবো তৃতীয় পদ।
অর্থাৎ 4 এর সাথে 2 গুণ করলে হবে 8। এর সাথে যদি আবার আমি 2 গুণ করি তাহলে পাবো চতুর্থ পদ 16। এরকম করে বারবার আমি এইটার সাথে 2 গুণ করে পরবর্তী পদ পেয়ে যাব। যেহেতু আমি গুণ করে পরের পদটা পাচ্ছি, সুতরাং এই দ্বারার নাম হতে পারে গুণোত্তর দ্বারা। অর্থাৎ এই দ্বারা হচ্ছে গুণোত্তর আর এই দ্বারা হচ্ছে আমাদের সমান্তর দ্বারা। এখন এই সমান্তর দ্বারা এবং গুণোত্তর দ্বারার ক্ষেত্রে যে কোনো পদ নির্ণয়ের জন্য সূত্র আছে। এখন যদি আমরা সমান্তর দ্বারার যে কোনো পদ নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, আর সেই সূত্রটা হচ্ছে সমান্তর দ্বারার n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আর সমান্তর দ্বারার n-তম পদের সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে n-তম পদের সমষ্টি সমান হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে a মানে হচ্ছে দ্বারার প্রথম পদ, n মানে হচ্ছে পদ সংখ্যা, অর্থাৎ যততম পদের মান নির্ণয় করার জন্য বলবে আমরা n এর মান তত বসাবো, আর d মানে হচ্ছে সাধারণ অন্তর, অর্থাৎ পাশাপাশি দুইটা পদের পার্থক্যই হচ্ছে d। তারপরে হচ্ছে n-তম পদের সমষ্টি নির্ণয়। যদি বলে যে 10টা পদের সমষ্টি নির্ণয় করো বা 20টা পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে আমাদের এখানে n এর মান হবে 20 বা 10। এখানে তারপরে 2a, এখানে a মানে হচ্ছে প্রথম পদ, n মাইনাস 1 ইন্টু d, এখানে n মাইনাস 1 মানে হচ্ছে যততম পদ বলবে n এর মান হবে তত, আর d মানে হচ্ছে তাদের সাধারণ অন্তর। এই মানগুলো যদি আমরা ঠিকমতো বসাইতে পারি তাহলে যে কোনো পদের সমষ্টি নির্ণয় করতে পারবো। যেমন আগের যে দ্বারাটা আমি বলছিলাম 2 প্লাস 4 প্লাস 6, এই দ্বারার ক্ষেত্রে যদি বলে যে 10তম পদের মান কত, তাহলে আমরা 10তম পদ সমান লিখতে পারি a প্লাস, এখানে a এর মান কত 2 প্লাস n এর মান 10, যেহেতু 10তম পদ 10 মাইনাস 1 ইন্টু d মানে হচ্ছে পাশাপাশি দুইটি পদের পার্থক্য, 4 থেকে 2 এর পার্থক্য কত 2, তাহলে d এর মান হবে 2 সমান কত হয় 2 প্লাস 10 মাইনাস 1 মানে হচ্ছে 9 ইন্টু 2 প্লাস 9 ইন্টু 2 ইকুয়াল টু 18 ইকুয়াল টু হচ্ছে 20। তাহলে আমাদের 10তম পদের মান হবে 20। এখন যদি আমরা 10টি পদের সমষ্টি নির্ণয় করতে চাই তাহলে কি হবে, 10টি পদের সমষ্টি, প্রথম 10টি পদের সমষ্টি হবে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। দেখো এখানে n এর মান যেহেতু 10টি পদ বলছে তাহলে n এর মান কত হবে 10 হবে, 10/2, এখানে আছে 2a, a এর মান কত 2 প্লাস n মাইনাস 1 মানে হচ্ছে 10 মাইনাস 1, যেহেতু n এর মান 10 মাইনাস 1 ইন্টু d এর মান হবে d, এখানে পাশাপাশি দুইটি পদের পার্থক্য সমান হবে 2, সমান কত হয় 10/2 ইকুয়াল টু 5, আর এখানে আছে 2 ইন্টু 2 ইকুয়াল টু 4 প্লাস 10 মাইনাস 1 ইকুয়াল টু 9 ইন্টু 2 সমান 5 ইন্টু 9 ইন্টু 2 ইকুয়াল টু 18 ইন্টু 4 ইকুয়াল টু কত হয় এরপর আসি গুণোত্তর দ্বারায়। গুণোত্তর দ্বারার ক্ষেত্রে n-তম পদের মান নির্ণয়ের সূত্র হচ্ছে গুণোত্তর দ্বারার ক্ষেত্রে n-তম পদের মান হচ্ছে r⁻n-1। এখানে a মানে হচ্ছে প্রথম পদ, r মানে হচ্ছে সাধারণ অনুপাত, n মানে হচ্ছে যততম পদ বলবে তততম পদ। ধরলাম যে এটা একটা গুণোত্তর দ্বারা। এখন এই দ্বারার ক্ষেত্রে প্রথম পদের মান হবে 2, এখানে a ইকুয়াল টু হবে 2,
আর মানে হচ্ছে সাধারণ অনুপাত, অর্থাৎ পাশাপাশি দুইটা পদের ভাগফল, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে পাওয়া যাবে আর এর মান। তাহলে এখানে আর ইকুয়াল টু হবে 4/2 সমান কত হয়, 4কে 2 দ্বারা ভাগ করলে হয় 2। অনুরূপভাবে 8কে 4 দ্বারা ভাগ করলেও 2 আসবে, 16কে 8 দ্বারা ভাগ করলেও 2 আসবে। প্রত্যেকটা পদকে আগের পদ দ্বারা ভাগ করলে অনুপাতের মান একই আসবে। এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, অনেক ক্ষেত্রে সেটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। এরপরে হচ্ছে তাহলে এন এর মান যদি আমরা বলি যে এখানে দেওয়া আছে 4তম পদ পর্যন্ত, যদি বলে 6তম পদের মান কত হবে, তাহলে এখানে এন এর মান হবে 6। তাহলে 6তম পদ সমান ar টু দি পাওয়ার n-1, মানে হচ্ছে এ এর মান এখানে 2, আর এর মান এখানে 2, আর এন এর মান আবার 6, 6 - 1 ইকুয়াল টু 2 ইন্টু 2 টু দি পাওয়ার 5। 6 থেকে 1 চলে গেলে থাকে 5। তারপর এখানে কি হবে, সমান 2 ইন্টু 2 টু দি পাওয়ার 5 সমান কত হয়, 32। 32 ইন্টু 2 সমান 64, অর্থাৎ 6তম পদের মান হবে 64। এখন যদি তোমাকে বলে যে 10তম পদের মান কত, তাহলে এখানে কি বসাবা, n এর পরিবর্তে বসাবা 10, 10 - 1 ইকুয়াল টু 9, 2 টু দি পাওয়ার 9 ইন্টু 2 সমান যত হবে তত হবে 10তম পদের মান। এভাবে আমরা চাইলে যে কোনো পদের মান বের করতে পারি। এরপর আসি গুণোত্তর দ্বারার যে কোনো পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। গুণোত্তর দ্বারার ক্ষেত্রে যে কোনো পদের সমষ্টি ইকুয়াল টু n-তম পদের সমষ্টি, n-তম পদের সমষ্টি ইকুয়াল টু হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n-1 r-1। এখানে সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে দুইটা সূত্র আমাদেরকে মেনে চলতে হবে। যদি r এর মান 1 এর চাইতে বড় হয়, তাহলে এই rটা সামনে হবে, 1 এর আগে হবে, অর্থাৎ r টু দি পাওয়ার n-1 r-1 হবে। যখন r এর মান 1 এর চাইতে বেশি হবে বা বড় হবে, যেমন এই অঙ্কের বেলায় r এর মান হচ্ছে 2, যা 1 এর চাইতে বেশি, সুতরাং এখানে এই সূত্রটা অ্যাপ্লাই হবে। কিন্তু যদি r এর মান 1 এর চাইতে ছোটো হয়, অর্থাৎ মনে করো হাফ হয়ে গেল, হাফ মানে তো 1 এর চাইতে ছোটো, তখন সূত্রটা উল্টে যাবে। অর্থাৎ এখানে আমরা যে r-1 লিখছি তখন হয়ে যাবে 1 - r, এবং উপরের ক্ষেত্রেও সেম 1 - r টু দি পাওয়ার n হবে। তাহলে আমরা লিখতে পারি a ইন্টু 1 - r টু দি পাওয়ার n বাই 1 - r, যখন r এর মান 1 এর চেয়ে ছোট, যখন r ইজ স্মলার দেন 1। এই দুইটা সূত্র দ্বারাই আমরা কি করতে পারবো, যে কোনো পদের সমষ্টি নির্ণয় করতে পারবো। তবে এখানে যদি r এর মানটা 1 এর চাইতে বড় হয়, তখন rটা সামনে হবে, আর যদি r এর মানটা 1 এর চাইতে ছোট হয়, তাহলে সেটা পরে হবে। তাহলে এই দুইটা সূত্র যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে যে কোনো পদের সমষ্টি নির্ণয় করতে পারো। যেমন আমাদের এখানে যদি বলে যে প্রথম 5টি পদের সমষ্টি কত, তাহলে আমরা কি করব, 5টি পদের সমষ্টি হবে এখানে a এর মান কত, a এর মান হচ্ছে 2, যেহেতু r এর মানটা 1 এর চাইতে বড়, তাহলে হবে এই সূত্র। r এর মান এখানে কত, r এর মান হচ্ছে 2, কারণ 4কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়। 2 টু দি পাওয়ার n এর মান কত, এখানে যেহেতু 5টি পদ বলছে, তাহলে n ইকুয়াল টু হবে 5 - 1 বাই 2 - 1 সমান 2 ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু হয় 32, 32 - 1 বাই 2 - 1 ইকুয়াল টু মনে 1 হয়। তো এখানে 32 - 1 ইকুয়াল টু 31, তাহলে হবে 2 ইন্টু 31, 2 ইন্টু 31 সমান 62। নিচে যেহেতু 1 আছে, এটা না লিখলেও চলে, তাহলে আমাদের সমষ্টি আসলো 62। এটাই হচ্ছে আমাদের পঞ্চম পদ বা 5টি পদের সমষ্টি গুণোত্তর দ্বারার ক্ষেত্রে। এরকম করে আমরা যে কোনো পদের সমষ্টি নির্ণয় করতে পারবো। অর্থাৎ
চারটা সূত্র যদি আমি যে চারটা সূত্র এখানে দেখালাম, এই চারটা সূত্র যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এই চ্যাপ্টারের অনুশীলনী 13.1 13.2 সবগুলো অঙ্ক তোমরা করতে পারবে। পাশাপাশি যারা বিজ্ঞান বিভাগে আছো তারা তোমাদের উচ্চতর গণিতের সপ্তম অধ্যায়ের অসীম ধারার অঙ্কগুলো করতে পারবে। তাই আমি আশা করব তোমরা অঙ্কগুলো ঠিকমতো করবে এবং আমি পরবর্তী ভিডিওতে সবগুলো অনুশীলনের সবগুলো প্রশ্ন সমাধান করার জন্য নিয়ে আসবো। তোমরা পরবর্তী ভিডিও যাতে মিস না হয় অবশ্যই বেল আইকনে ক্লিক করবে এবং বারবার আমাদের চ্যানেলটি চেক করবে। আর তোমরা যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।